আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সামান্য উন্নতি হলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি, ভিসা, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা। হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড়। আমরা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী মহান রব্বুল আলামিন এর কাছে ওনার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই, আক্ষেপ তারেক রহমানের। সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব। নিরাপত্তা হুমকি জড়িত ধারণা বিশ্লেষকের। মকে অংশ নেওয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন। সময়, কেন্দ্র, জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন বলে জেইসি। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রসারণের বিশাল অংশ জুড়ে থাকবে। আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হলো না। যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি। লুটপাটকারীদের বিচার এবং ব্যবসায়ীদের দেশপ্রেমিক মনোভাবের তাগিদ রাজনীতিকদের। অর্থনৈতিক সম্মেলনে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের পরামর্শ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর, আহত অর্ধশতাধিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিতই রয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। আমরা সারাদিনই সেই খবরাখবর আপনাদের জানিয়েছি। আমরা আবারও যুক্ত হতে চাই। হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো নতুন তথ্য কি দিয়েছেন চিকিৎসকরা? এবং আরও একটি বিষয় জানাবেন, হাসপাতালের বাইরে নেতা কর্মীরা কি এখনো ভিড় করছেন? তাদের তো প্ল্যাকার্ড ব্যবহার করে জানানো হয়েছে অযথা ভিড় না করবার জন্য। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এবং তিনি স্থায়ী কমিটির সদস্য বিএনপির, কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে তিনি যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েকদিনের মতোই আছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। এবং তিনি দাবি করেছেন যে এখানে সারা পৃথিবীর সব থেকে ভালো চিকিৎসার ব্যবস্থা তারা এখানে করছেন। এবং যখন তার মেডিকেল বোর্ড এবং যে মেডিকেল বোর্ডটি দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়েছে, সেই মেডিকেল বোর্ড যখন তাদেরকে ক্লিয়ারেন্স দেবেন, তখনই তারা আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাববেন এবং সেই বিষয়ে পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি কিন্তু এটিও বলেছেন যে বর্তমান আমাদের দেশের সরকার এবং একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার কিন্তু এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা উৎকণ্ঠা প্রকাশ করেছে, সেটিও তিনি বলেছেন। একই সাথে আপনি যে প্রশ্নটি করছিলেন যে বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই অনুরোধ করা হয়েছে যাতে তারা এই জায়গায় এসে অবস্থান না করেন। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, একই সাথে অন্যান্য দলের যারা নেতারা রয়েছে তারাও কিন্তু হাসপাতালের সামনে ভিড় করছেন। আপনি প্ল্যাকার্ডের কথা বলছিলেন যে যাতে তারা এখানে অবস্থান না করে, সেই প্ল্যাকার্ড নিয়েও আসলে একটা বড় ভিড়ের এখানে তৈরি হয়েছে এবং দেখাই যাচ্ছে যে একটা বিশাল জনস্রোত কিন্তু এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছে, যেটি কিনা বিএনপির পক্ষ থেকে বারবার করে অনুরোধ করা হয়েছে। আমরা বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমিনুল ইসলামকে দেখেছি, তিনি বারবার করে বলছেন যে এখান থেকে সরে যেতে তার নেতাকর্মীদেরকে, কিন্তু তারা যে খুব একটা শুনছেন সেটি আসলে আমাদের কাছে মনে হচ্ছে না। একই সাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে যদি আবার একটু আসি, এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে যখনই খালেদা জিয়া আরেকটু ভালো বোধ করবেন বা তার এই অবস্থার থেকে একটু উন্নতি হবে, তখনই তাকে দেশের বাইরে নিয়ে যাবেন এবং সেক্ষেত্রে মেডিকেলের বোর্ডের পরামর্শ এবং তার শারীরিক অবস্থার উপর নির্ভর করেই আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এবং একই সাথে তিনি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সার্বক্ষণিকভাবেই এই তার মা খালেদা জিয়ার ব্যাপারে তিনি সার্বক্ষণিকভাবে এই মেডিকেল বোর্ডের সাথে সংযুক্ত রয়েছেন, তিনি খোঁজখবর রাখছেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু সেই মেডিকেল বোর্ডের সাথে একসাথে হয়ে কাজ করছেন বলে এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন। সোয়া টিপু, সব মিলিয়ে অবস্থা যদি বলি সংকটাপন্ন বলে ভুল হবে না। ধন্যবাদ টিপু যোগ দিয়ে আপডেট জানানোর জন্য। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা প্রস্তুত আছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও যোগাযোগ করা হচ্ছে, কিন্তু এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। বিকেলে দলের গুলশান কার্যালয়ে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এখনও অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তেমন উন্নতিও হয়নি। নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। বিএনপি মহাসচিব জানান, শুক্রবার রাতে দীর্ঘ সময় সভা হয়েছে মেডিকেল বোর্ডের। দেশের বাইরে নেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন। এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। মহাসচিব বলেন, হাসপাতালে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসকরা বিব্রত বোধ করছেন, তাই কাউকে জমায়েত না হওয়ার আহ্বান জানান তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। রাত ৯টায় এক ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। তার অবস্থা এখন অপরিবর্তিত বলে জানান ডাক্তার জাহিদ। আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এজ দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া
ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর থেকেও খারাপ অবস্থায় ছিলেন, যেখান থেকে তিনি সুস্থ হয়েই ফিরেছেন। এবারের চিকিৎসাও বিশ্বমানের হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এই অবস্থার চেয়েও কিন্তু তিনি এর আগেও অনেক খারাপ কন্ডিশনে ছিলেন এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট রিজিমে যখন তার বিদেশে চিকিৎসার প্রয়োজন ছিল সেই সময় তিনি চিকিৎসাতে পাননি, যার কারণে আমরা কিন্তু বিদেশ থেকে পরবর্তীতে চিকিৎসক এনে তার যে চিকিৎসা করেছিলাম সেই সময় কিন্তু তার কন্ডিশনটি খারাপ ছিল এবং তিনি কিন্তু ভালো হয়ে উঠেছেন। এবং আমরা আশা করি যে তিনি যে তার যে অবস্থাতে আছেন এবং খুব শীঘ্রই তিনি সেই তার চিকিৎসকের যে এখন যে পরামর্শ চলছে, ওষুধ যেভাবে চলছে তার মাধ্যমে তিনি ইনশাআল্লাহ ভালো সুস্থ হয়ে আছেন। সংকটাপন্ন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দেশবাসী। বিভিন্ন জেলায় মিলাদ দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভাতেও আরোগ্য কামনায় করা হয় দোয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাজারো পোস্টে আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন সবাই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। নানা শারীরিক জটিলতায় গত 3 দিন ধরে সিসিইউতে চলছে তার চিকিৎসা। এমন অবস্থায় উদ্বিগ্ন দেশবাসী। শনিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভাতেও সাবেক প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাতীয় রাজনীতির স্থিতিশীলতার প্রসঙ্গ উঠে আসে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশেও দোয়া করা হয়। লালমনিরহাটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামারবাড়িতে দোয়ার আয়োজন করেন নেতাকর্মীরা। সাতক্ষীরায় বিকেল 4টায় তালতলা বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি। বক্তারা বলেন, খালেদা জিয়ার মতো নেতৃত্ব মাঠে ফেরা শুধু একটি দলের চাওয়া নয়, এটি দেশের স্থিতিশীলতার জন্য জরুরি। সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে দুপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া পরিচালনার আহ্বান জানান তারা। জামালপুরের ইসলামপুরেও দোয়া ও মিলাদে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রংপুর, লক্ষ্মীপুর ও টাঙ্গাইলেও বিএনপির নেতাকর্মীরা বর্ষিয়ান এই রাজনীতিবিদের সুস্থতা কামনা করে দোয়া করেন। রাজনীতিবিদ এমনকি বিভিন্ন অঙ্গনের তারকারাও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। সুস্থ হয়ে আবারও দেশ ও দেশের মানুষের সেবা করবেন এমন প্রত্যাশা সবার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারপরও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যমে এমন আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই জানালেন, দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এমন বিবৃতিতে নানা প্রশ্ন জন্মালেও কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি বিএনপি মহাসচিব। বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। এই যাত্রাপথ কয়েক ঘন্টার হলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার শয্যা পাশেই সন্তান তারেক রহমান। প্রত্যেক মুহূর্তে মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য। তবুও দেশে ফিরে মায়ের পাশে সশরীরে না থাকায় সামাজিক মাধ্যমে সমালোচনায় বিদ্ধ তারেক রহমান। সেই মতামতকে সম্মান জানিয়ে ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।
রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমানের এই বিবৃতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গনে। সিদ্ধান্ত নিতে কার কাছে তারেক রহমান এখনও নিয়ন্ত্রণাধীন, বাধা কোথায়? গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব প্রশ্ন এড়িয়ে যান। আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বিএনপির অভ্যন্তরে আলোচনা আছে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে ফেরার একটি সম্ভাব্য শিডিউল আছে তারেক রহমানের। তবে খালেদা জিয়াকে বিদেশে না হলে সেই সূচি পরিবর্তিত হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মায়ের অসুস্থতার সময় দেশে ফেরা নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। এর পেছনে বড় ধরনের নিরাপত্তা হুমকি থাকতে পারে বলেও ধারণা করছেন তারা। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না ফিরলে নির্বাচন নিয়েও শঙ্কা বাড়বে বলে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই বলে স্পষ্টই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন পর্যন্ত এ নিয়ে তারেক রহমানকে কিছু জানাননি বলেও দাবি করেন তিনি। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্ন অনেকের মনে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তাই স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, এমন সংকটে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। কেন তা নেই সেটিকে স্পর্শকাতর উল্লেখ করে তার বিস্তারিত বলার সুযোগও কম বলে জানিয়েছেন তিনি। এই স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা, জল্পনা, কল্পনা, শঙ্কা। বর্তমান বাস্তবতায়ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত তাহলে কার উপর নির্ভর করছে? নেপথ্যে কি বড় কোনো শক্তি কাজ করছে? এখনো এসব প্রশ্নের জবাব নেই কারো কাছে। তবে ধারণা, সামান্যতম সুযোগ থাকলে মার এই সংকটে ছেলে পাশেই থাকার কথা। গত সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। উনি চাইলে দ্রুততম সময়ে পাসপোর্ট ইস্যুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় তারেক রহমানের আসা না আসার সাথে আগামী নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নির্ভরশীল বলে ধারণা কূটনীতিকদের। তারেক রহমান সেই ফেসবুক স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে আসলে উত্তরের চাইতে প্রশ্ন অনেক বেশি এসেছে। এগুলো গুজব হতে পারে। শুনেছি যে কোনো আপনার গোয়েন্দা সংস্থা তাকে সচেতন করেছে যে এই মুহূর্তেই যেন তিনি বাংলাদেশে না আসেন। তো সেগুলো অনেক সময় সত্য মনে হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন। ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচনের কথা রয়েছে। নির্বাচন নিয়ে যদি মানুষের মনে সংশয় দেখা দেয়, তো সেইটা আমাদের জন্য আরো বেশি আতঙ্কজনক, আমাদের জন্য আরো বেশি চিন্তার বিষয়। অভ্যন্তরীণ বা বাইরের কোনো শক্তি তারেক রহমানের দেশে ফেরার পথে অন্তরায় কিনা এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। অন্তর্বর্তী সরকার বলছে বিএনপির এই শীর্ষ নেতাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার। সরকারের তরফ থেকে কিন্তু কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই যে উনি দেশে আসবেন কিনা, এটা বিষয়ে উনি যে কোনো সময় আসতে পারেন। প্রথম কথা হচ্ছে যে এই পুরো জিনিসটা ওনাদের পলিটিক্যাল পার্টির ইস্যু, তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু কিছু মাইক্রো ইস্যুতে তো আর আমরা সরাসরি ইনভলভ হই না। আর উনি ওনার তরফ থেকে যদি আমাদেরকে বলা হয় সেটা তো অন্য বিষয়, কিন্তু সো ফার কিন্তু এই ধরনের কোনো বিষয় আমাদেরকে জানানো নাই এবং আমরা মনে করি যে কোনো ধরনের কোনো বিধি নিষেধ নাই, ইজ ফ্রি টু কাম। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া যায় কিনা সেটিও ভাবছেন তার পরিবার ও দলের নীতি নির্ধারকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
আহত অর্ধশতাধিক। শনিবার ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত বালিয়াগট্টি বাজার এলাকায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ ও স্থানীয় বিএনপি নেতা নুরু মাতাব্বরের। এরই জেরে আজ সকালে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় 20টির বেশি দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে বেলা 11:30টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুপক্ষের 50 জন আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। গণভোট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না নিয়েই হ্যাঁ না ভোট দিয়েছেন ভোটাররা। কেউ জানেন না কোন বিষয়ে গণভোট, কেউ পুরোটা পড়তে অনাগ্রহী, আবার কারো হ্যাঁ না ভোট নির্ভর করছে দলের সমর্থনের ওপর। ইসি আয়োজিত মক ভোটের চিত্র এটি। সিইসি জানান, মক ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে সময়, ভোট কেন্দ্র, জনবল সহ যাবতীয় লজিস্টিক্স সমন্বয় করা হবে। গণভোটের প্রচারণা বাড়াতে সরকার ও ইসি একসাথে কাজ করবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে আয়োজনের কারণে আগেই চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে চাইছে নির্বাচন কমিশন। মক ভোটের ফলাফল বিশ্লেষণ করে কোথায় এবং কিভাবে সমন্বয় করতে হবে তা নির্ধারণ করবে ইসি। মক ভোটিং হলেও উৎসবমুখর ছিল পরিবেশ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটার স্লিপ সংগ্রহের জন্য ভোট কেন্দ্র শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে 6টি বুথ স্থাপন করা হয়। নারী ও পুরুষদের জন্য পৃথক 4টি ভোট কক্ষ রাখা হয়েছিল। শুরুতে কম থাকলেও 10টার পর বাড়ে ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই মক ভোটের আয়োজন করে কমিশন। ভোটার সংখ্যা 500 বিবেচনায় নিয়েই ছিল প্রস্তুতি। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ কেন্দ্রের ভেতরের আইনকানুন সম্পর্কে জানতেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। নিয়ম অনুযায়ী হয়েছে, স্বচ্ছ ভোট হয়েছে। এর চেয়ে আরো একটু ভালো হবে, কারণ প্রশাসন থাকবে আর নিরাপত্তা থাকবে। একজন মানে আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হলো না। সময় তো মনে বেশি লাগবে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আগাচ্ছে না। গণভোট সম্পর্কে জানেনই না বেশিরভাগ ভোটার। কারো পড়তে অনীহা, আবার কারো নেই সময়। হাতে গোনা কজন পড়লেও বুঝতে পারেননি তারা। যেমন আমি ভালোবাসি বিএনপি, না মানে হলো বিএনপি, আর হ্যাঁ মানে হলো জামাত। আমি হাত দলে নাই। সময় তো মনে বেশি লাগবে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আগাচ্ছে না। গণভোট সম্পর্কে জানেনই না বেশিরভাগ ভোটার। কারো পড়তে অনীহা, আবার কারো নেই সময়। হাতে গোনা কজন পড়লেও বুঝতে পারেননি তারা। যেমন আমি ভালোবাসি বিএনপি, না মানে হলো বিএনপি, আর হ্যাঁ মানে হলো জামাত। আমি হাত দলে নাই, আমি আমার স্বাধীনতাটা চাই। কোন বিষয়ের উপর হ্যাঁ অথবা না দিয়েছেন আমি পড়িনি, ভাবলাম একটাতে দিয়ে দেই, পড়তে তো অনেক সময় লাগবে। বিপ্লবটা হয়ে গেছে ওটার বেসিসে, এবং সেখানে শান্তি শৃঙ্খলার যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি। লাইন আমার পিছনে লোক একজন দাঁড়ায় আছে সিল্লাইয়া, তা আমি কি এইখানে ওইখানে বৈশা থেকে এগুলি করবো, স্টাডি করবো? এই বিষয়টা যদিও আগের থেকেই বিভিন্ন পত্রিকা, টিভিতে, চ্যানেলে, অনলাইনে যদি প্রচার করতে থাকে, তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে যে আমরা কি হাতে দেব না নাতে দেব। সিসি বলেন, পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এই আয়োজন। এই মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে করণীয় নির্ধারণ করবে ইসি। আমাদের প্ল্যানিং এর যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। 4 ঘন্টায় 352টি ভোট পড়ে। ভোটের হার 70.4%। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করলে বেকারত্ব বাড়বে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খেয়াল রাখার পরামর্শ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর জামায়াত আমির বলেছেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি ক্ষমতায় থাকে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলের। ভবিষ্যতে কেউ যেন লুটেরা না হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে এই সম্মেলনে আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতি নিয়ে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ অংশে অতিথিরা কথা বলেন অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও অর্থনীতির গণতান্ত্রিকরণ বিষয়ে। কিন্তু তারপরেও বলবো, আমাদের সমস্যা তো অনেক বড়। এ সময় বিএনপি মহাসচিব অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে তার দলের অবদানের কথা তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো অর্থনীতিকে টেকসই করা যায় না। আমাদের এই 15 বছরে যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? যতগুলো 19টা 20টা 30টা যত পারমিশন পাবো আমরা সিঙ্গেল উইন্ডোতে আনবো, and all departments should be connected and it should be done through e-governance. সম্মেলনে জামাত আমির অভিযোগ করেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারই আসে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় শুধু ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলেরও। কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ব্যবসায়ীদের দেশপ্রেমিক হিসেবে দেখতে চায় জনগণ। সেই আশার বাস্তবায়ন হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। হয়রানি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ হলে এগোবে ব্যবসা বাণিজ্য। এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের। সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না। সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, একই ব্যক্তি যখন দল, সরকার ও সংসদের প্রধান, সে ফ্যাসিস্ট হবেই। অন্তত এই সংস্কার না হলে শেখ হাসিনার মতো আরো ফ্যাসিস্ট দেখতে হবে। প্রিন্সিপালস অফ সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার যে ভারসাম্য, পৃথকীকরণ, এগুলো নিশ্চিত হইতো। বক্তারা বলেন, দেশের পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছাই হলো মূল ইচ্ছা। আমরা প্রথমেই দেখেছি। আল আমির হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে এতদিন রাজনীতিকরণ হয়েছে, পরবর্তী নির্বাচিত সরকারকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, অর্থনীতির স্বার্থেই নিয়ন্ত্রক এই সংস্থার স্বায়ত্তশাসন জরুরি। অর্থনীতির সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ডলার সংকট কেটে গেছে, বাড়ছে ঋণপত্র। রোজায় পণ্য আমদানিতেও সমস্যা নেই। আলোচকরা বলেন, ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা আর গতি পাচ্ছে ব্যাংক খাত। তবে উচ্চ সুদহারে অস্বস্তি আছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেমিনারে জানানো হয়, স্থানীয় অর্থনীতি ব্যাংক নির্ভর। পুঁজিবাজার, বন্ড মার্কেট থেকে অর্থায়ন তেমন হয় না। ব্যবসায়ীরা জানান, নীতি সুদহার এখন 10%। ট্রেজারি বন্ডের উপর 11 থেকে 13% সুদের হার যদি হয়, তাহলে সেখানেই সবাই বিনিয়োগে উৎসাহিত হবেন। আলোচকরা বলেন, শুল্ক হারও অস্বস্তির কারণ। ব্যবসায় লোকসান হলেও কর দিতে হয়, যা আরও অস্বস্তিকর। ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ লটস অফ চ্যালেঞ্জেস, এগুলোকে মোকাবেলা করতে হবে। আগামী দিনের ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, আমি আশা করব তারা এটাকে অনুধাবন করবেন এবং এই খাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য যে ধরনের প্রক্রিয়াগত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটাকেও তারা বিশ্লেষণ করে সমর্থন করবেন। রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শাখারি বাজার, সদরঘাট টার্মিনাল, আহসান মঞ্জিল ঘুরে 37 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকা 6 আসনে মনোনীত বিএনপির এই প্রার্থী জানান, ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন মানুষ। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চান ইশরাক। পোষা প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত, তবে অসহায় প্রাণীদের প্রতিও হতে হবে সহনশীল, এমন বার্তা দিতেই আয়োজিত হয়েছে ভিন্নধর্মী এক পেট শো। দেশের সুপরিচিত ভেটেরিনারি এক্সপার্ট ডক্টর সাগিরের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ডক্টর সাগিরস পেট শো লাইভ। রাজধানীর যমুনা ফিউচার পার্কের এই আয়োজন যেন হয়ে উঠেছিল পশুপ্রেমীদের জন্য এক অনন্য মিলন মেলা।
পরন্ত বিকালে পোষা প্রাণীদের এই রিং শো, পেট ড্যান্স আর রেস্কিউ শোর মনোমুগ্ধকর এই আয়োজন। ছিল পেট শোকেস ও বিভিন্ন ব্রিড পরিচিতি, পেট ফটোগ্রাফি কর্নার ও মিনি ফান সেশন। দিনব্যাপী অনুষ্ঠানের মূল আকর্ষণ কুকুর ও বিড়ালের প্রদর্শনী। যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে তা দেখতে ভিড় ছিল দর্শনার্থীদের। তাদের প্রিয় পোষা প্রাণীটির সঙ্গে মালিকরাও অংশ নেন বিভিন্ন সেগমেন্টে। ও পমেরেনিয়ান ব্রিডের একটা কুকুর, ও আমাদের বাচ্চার মতন। এ ভালো আছে কিনা, আমি ভালো আছি কিনা একইভাবে জিজ্ঞেস করে। সো ফ্যামিলি মেম্বার একটা। যে গড়ি, যে সাদা বিড়ালটা, ও কিন্তু রাস্তায় ওকে ফেলে রেখে চলে গিয়েছিল, একদম ছোট, মানে তখনও ওর মনে হয় 7 দিন বয়স, চোখ ফুটেনি ঠিক মতো। তো ওই অবস্থা থেকে ওকে এইভাবে করে নিয়ে সব জায়গায়, ইভেন এমনও করেছি ওকে কোলে নিয়ে আমি অফিসে গেছি। আয়োজকরা বলেন, পোষা প্রাণীর সঠিক পরিচর্যা, স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক যত্ন সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি। এই ধরনের ইভেন্ট শুধু পশুপ্রেমীদেরই নয়, বরং সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল হতে আরও উৎসাহিত করবে। সবারই উচিত কি এই পেটদের নিয়ে একটু চিন্তা করা। হ্যাঁ, আমরা যে ধর্মে আসি সব ধর্মে কিন্তু বলা হয়েছে অ্যানিমেলকে ভালোবাসা। সুতরাং আমরা অ্যানিমেলদেরকে আমরা ভালোবাসবো এবং ওদেরকে ভালো রাখার চেষ্টা করবো। পরিবার, বন্ধু ও পোষা প্রাণীদের নিয়ে আগত দর্শনার্থীরা দিনটি উপভোগ করেন আনন্দ ও উচ্ছ্বাসে। আগামী দিনে ফিউচার ওয়ার্ল্ড এমন আরও শিক্ষামূলক ও বিনোদনমূলক ইভেন্ট আয়োজন করবে, এমন প্রত্যাশা তাদের। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভূমিধস এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি 250 ছাড়িয়েছে। অন্যদিকে থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় আরও বেড়েছে বানের পানি। কর্তৃপক্ষ বলছে থাইল্যান্ডে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কায় এই সংখ্যা 123। দেখে বোঝার উপায় নেই এখানে ছিল লোকালয়। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধসে কাদামাটির নিচে তলিয়ে গেছে পুরো একটি গ্রাম। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধার কাজ তো দূরের কথা, এখান থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য। দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে নাজুক তাপানুলি তেঙ্গা এলাকায়। এখানকার বেশিরভাগ লোকালয় তলিয়ে গেছে কাদামাটির নিচে। ভারী বৃষ্টিতে সৃষ্ট হরকাবানের কারণে সুমাত্রা এবং আচে প্রদেশে দেখা দেয় এসব ভূমিধস। এখন পর্যন্ত শতাধিক স্থানকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। এদিকে বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি থাইল্যান্ডে। 300 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটি। বন্যার তীব্রতায় ভেসে গেছে বিভিন্ন পর্যটন এলাকা। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে সংখলা প্রদেশে। সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ, দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এদিকে ঘূর্ণিঝড় ডিটর প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শ্রীলঙ্কাতেও। বাস্তুচ্যুত প্রায় 1.5 লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, কে ছিল রাতের বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।